নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও না। দাঁড়া, কোথায় গেছিলি? কোথাও না। মা, না বাবা, বাবা না। আমি কে বলছি? আরে তুই কে বলছিস সেটা বল। প্রাপ্তবয়স্ক সন্তানদের স্বাধীনতা আর প্রাইভেসি নিয়ে সব বাড়িতেই মহাভারত হয়। মা বাবা স্বাভাবিকভাবেই সন্তানদের ভালো চায়। তারা চায় যে বাচ্চারা কোনোভাবে যেন ভুল কাজ না করে, কিন্তু সন্তানদের রাগ আর জেদ যেন ভুলের জন্য রেড কার্পেট বিছিয়ে দেয়। বাড়ির চৌকাঠ উঁচু করে দিলেও যৌবনের জোশ তো কমে যায় না, বরং কিছু সময় অন্যায় এত জোরে দরজা ধাক্কায় যে বাড়ির দরজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জুন 2010, গোরখপুর, উত্তরপ্রদেশ। শোন মালা, তুই কাঁচ ভাঙ বা নিজের মাথা, এত দূর তুই একা যাবি না। দূর? পাপা জানকীর বাড়ি মাত্র 5 মিনিটের দূরত্বে। স্পিডে হাঁটলে 3 মিনিটে পৌঁছে যাব। কিছু হতে মাত্র 2 সেকেন্ডই যথেষ্ট। তাহলে ঠিক আছে, আমি জানকীর বার্থডে পার্টিতে যাব না। দেখ মালা, তুই না গেলে জানকীর খারাপ লাগবে। তোর প্রিয় বান্ধবীর জন্মদিন, এমন করিস না। তুই তৈরি হয়ে নে, জলি তোকে দিয়ে আসবে। মা, বার্থডে পার্টিটা মাঠে মারা যাবে। আমার সব ফ্রেন্ডসরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আরে বাবা, আমি তোকে ভেতর অবধি ধরি না ছাড়তে যাচ্ছি, গেটের কাছে পৌঁছে দিয়ে চলে আসবো, ঠিক আছে? চল, তৈরি হয়ে নে। এর থেকে আর টাইট কিছু পেলি না তুই? মা বলেছে ঠিক আছে। ওড়না ঠিক কর। হ্যাঁ জানকি, ব্যাস 1 মিনিটেই পৌঁছে যাব। হ্যাঁ বলে দেবো। ওকে, বাই। খাবার পর জানকী আর আমি শপিং করতে যাব। আঙ্কেল আমাকে ড্রপ করে দেবে। তোমার পিক আপ করতে আসার দরকার নেই। নে ধর, বস। এই শপিং টপিং যাই কর, সন্ধে 6টায় তোর কারফিউ টাইম, মনে থাকে যেন। আমি কখনো কিছুই ভুলি না। অত ডায়লগ বাজির দরকার নেই, ওনারা ঠিক কর। এবার ঠিক আছে? ঠিক আছে, এখন যাও না। আগে তুই ভেতরে যা। মালা, হাই। এত দেরি করলি কেন? সরি। ভাই বোনের মধ্যে কি এমন ভোলা আর ভোলানোর কথা হচ্ছিল? গোরখপুরের এই দুবে পরিবার নিজেদের মেয়ে মালার সাথে এত কঠোর আর আস্থাহীন আচরণ কেন করছিল? বান্ধবী জানকীর জন্মদিনের পার্টির পর জানকীর বাবার মালাকে 6টার আগে বাড়ি পৌঁছানোর কথা ছিল, যেটা ছিল মালার কারফিউ টাইম। 6টা বেজে গেল, 6:30 বেজে গেল, কিন্তু মালা বাড়ি ফিরল না, আর ওর ফোনটাও সুইচড অফ আসছিল। জানো কি, তুমি আমার সামনে মালাকে ফোন করেছিলে আর বলেছিলে যে শপিং এর পর তোমার বাবা মালাকে বাড়িতে ড্রপ করে দেবে। না দাদা, আমি তো এমন কোনো কল করিনি। পাপা তো 6 দিন ধরে কাঠমান্ডুতে আছে। তাহলে শপিং করতে কে গেছিল? শুধু আমি আর মালা। ও ওখান থেকে 5টার সময় বাড়ি যাবে বলে বেরিয়ে গেছিল, আর আমিও আমার বাড়ি ফিরে এলাম। সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। কি হয়েছে জলি? জানকীর বাবা গত 1 সপ্তাহ ধরে গোরখপুরেই নেই, উনি কাঠমান্ডু গেছেন। মালা শপিং এর পর একাই বাড়ি ফিরছিল। হে রাম, এই মেয়েটা। বাবা, তুমি তাড়াতাড়ি করো, পুলিশ স্টেশনে যাব।
হ্যাঁ বাবা। চলো। মালা দুবে আমার মেয়ে। কবে থেকে নিখোঁজ? আজ সন্ধ্যে 6টা থেকে। মালার বাবা আর ভাই পুলিশ স্টেশনে গিয়ে মালার মিসিং রিপোর্ট লেখালো। কিন্তু পুলিশের এই রিপোর্টে কিছু ব্যাপার মিসিং মনে হলো। স্যার মেয়েটার ফোন লাগছে না, সুইচ অফ আছে। আমি তো তখন থেকে এই কথাই বলছি। কিন্তু কিছু কথা আপনারা কিন্তু এখনো খুলে বলেননি। কি কথা বলুন তো ইন্সপেক্টর সাহেব? আপনার মেয়ে মালা সে মিথ্যে বলল কেন যে ওর বান্ধবীর বাবা ওকে ড্রপ করে দেবে? হয়তো একা একা ফিরতে চাইছিল। কারণ ওকে আপনারা যেতে দিচ্ছিলেন না সেই জন্য। সকাল 11টায় নিজেদেরই পাড়ায় আপনি ওর বান্ধবীর বাড়িতে ওকে ছাড়তে গেলেন, মাত্র 5 মিনিটের দূরত্বে। কেন? দাদা বোনকে কোথাও নিয়েও যেতে পারবে না। আরে কি সমস্ত ফালতু প্রশ্ন করছেন আপনি? আমার বোন হারিয়ে গেছে, ওকে খুঁজুন প্লিজ। এটা এমার্জেন্সি। আপনি যত দেরি করবেন ততই রিস্ক বাড়বে। দেখো জলি দুবে, অপারেশন যতই ক্রিটিক্যাল হোক, ব্লাড গ্রুপ না জেনে পেশেন্টকে রক্ত দেওয়া যায় না, সেটাতে রিস্কও থাকতে পারে। আপনারা যা লুকোচ্ছেন তাড়াতাড়ি বলে দিন, না হলে সোজা নিজেদের বাড়ি যান, মেয়ে সাবালিকা নিজেই ফিরে আসবে। একটা ছেলে আছে। ওর নাম আর ঠিকানা? লালন, লালন যাদব। আমাদের পাড়াতেই থাকে। বিরক্ত করে নাকি প্রেম করে? আমাদের বাড়িতে কোনো প্রেম টেম হয় না, বুঝেছেন আপনি? ও আমাদের মেয়েকে ফুসলাচ্ছিল। মুম্বাই, আর কোথাও না। এটা আমাদের জন্যই। কারো ভয় নেই, কারো বাবার জমিদারি নেই, আর এত মজার জায়গা না, তুমিও প্রেমে পড়ে যাবে। আমার মনে হয় না আমি বাস্তবে এই সিটিটাকে দেখতে পাবো। তুমি আর তোমার এই নেগেটিভ থিঙ্কিং পুরো মুডটাকেই নষ্ট করে দাও। তুমি আমার থিঙ্কিং এর ব্যাপারে কিচ্ছু জানো না। আমি না অনেক দূর অব্দি চিন্তা করি। আর জানো আমাকে কতটা সাহস রাখতে হয়? তোমাদের ছেলেদের শুধু আনন্দ আছে, আমাদের মেয়েদের 10টা ব্যাপার ভাবতে হয় জানো। যেমন? যেমন বাড়ির লোক। ও জলি দাদা, আমরা তোমাকে বলতাম। আরেকটা কথা যদি বলেছিস তোকে মেরেই ফেলবো জানোয়ার। দাদা তুই চুপ কর, চল বাড়ি। দাদা শোনো তো। ছাড়ো আমাকে। দাঁড়াও, শান্ত হ। আগে আমাকে সবকিছু জানতে দে। জিজ্ঞেস করো ওকে। আরে বল মা, তোকে কি কি খাইয়ে টাইয়ে দিল? আরে বল না মালা, কবে থেকে সব চলছে? সারা জীবন চলবে। যত মারতে পারো মারো, যা খুশি করো, সারা জীবন চলবে। কিছু গন্ডগোল করিসনি তো তুই? আমি লালনকে ভালোবাসি, এর বেশি আমি আর কিচ্ছু বলবো না। এবার তো যা কিছু বলার লালনের বাপই বলবে। কি করেছিস বল? দুবে আর যাদব পরিবারের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক হলো। মারামারি হতে হলো না, সমস্ত ধরনের দোষারোপ করা হলো, এমনকি হুমকিও দেওয়া হলো। যা তার সামর্থ্যের গণ্ডি পার করলে খুব খারাপ হবে, বলে দিলাম তোকে। আবে চুপ, চেঁচাইস না। এই কথা নিজের মেয়েকে গিয়ে বোঝা আগে। ওর চিন্তা ছাড়ুন, এর চিন্তা করুন। মরবে এই শালা। ওকে কি হাতের মোয়া মনে করেছিস নাকি মশামাছি মনে করেছিস যে তুই ফু দিবি আর ও উড়ে যাবে? এই যাদব, তোর চাকরকে বলে দে মাঝখানে যেন কথা না বলে। চুপ কর। আঙ্কেল, জলি দাদা, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমার আর মালার যে ভালোবাসা, ওকে কেউ আটকাতে পারবে না। স্যার সকাল 11টায় যে ফোন এসেছিল, যেটা এরা ভেবেছিলেন ওর বান্ধবী করেছে, সেটা আসলে লালন যাদব করেছিল। এরপর বিকেল 5টার সময় ওদের আবার কথা হয়। ওর বান্ধবী জানকী বলছিল 5টা নাগাদ ওরা শপিং সেন্টার থেকে যে যার মতো বেরিয়ে গেছিল। মালা ওখান থেকেই বাড়ির জন্য রওনা দেয়। আমার মনে হচ্ছে এতে নিশ্চয়ই ওই লালনের হাত আছে। ইন্সপেক্টর সাহেব, আপনি ওকে গ্রেফতার করছেন না কেন? এই লালন যাদবের সেলফোনের কি অবস্থা? স্যার ওর ফোনও সুইচ অফ আছে। আপনারা মালার ব্যাপারে আর কিছু বলতে চাইলে বলতে পারেন। কিছুই বলার নেই, এখন তো শুধু প্রশ্ন করতে হবে। ওকে অনেক প্রশ্ন করতে হবে। ইন্সপেক্টর সাহেব,
আপনি আমার মালাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিন, ব্যাস। লালনের বাবা রঘুবীর যাদবের ট্রান্সপোর্টের ব্যবসা ছিল, যাতে লালন সাহায্য করত। আরে যাদব, জলদি কর, ওই গাড়িটা 2 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। কাজের জন্য লালনকে অনেক জায়গায় ঘুরতে হতো। আরে একটু সাহায্য কর ভাই। হ্যালো। ব্যবসা ভালোই চলছিল, লালনের হাত কখনোই খালি থাকতো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। লালন যাদব কোথায়? আমি রঘুবীর যাদব, লালনের বাবা। কি ব্যাপার ইন্সপেক্টর? লালনকে ডাকুন। ও তো বাড়ি নেই স্যার। কোথায় গেছে? সোনভদ্রাক, ওখানে একটা ডেলিভারি ছিল। ওর আমার একজন অ্যাসিস্ট্যান্ট অজিত, দুজন একসঙ্গে গেছে স্যার। কবে গেছে? কখন ফিরবে? এই পরশু গেছে, কালকের মধ্যে ফিরে আসবে। কথা হয় আপনাদের? হ্যাঁ, কথাবার্তা হয়। আর ওই 2-3 ঘন্টা ছাড়া ফোন আসে যায়। লাস্ট কখন কথা হয়েছিল? এই একটু আগে। কিন্তু ব্যাপার কি ইন্সপেক্টর? নিনোকে ফোন করুন। সরি স্যার, ও সুইচ অফ বলছে। কাল সন্ধ্যে 6টা থেকে ওর ফোন সুইচ অফ। একটু আগে আপনি আপনার ছেলের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, বিকেলেই কথা হয়েছে। আসলে সময়টা ঠিক খেয়াল ছিল না। ভুল। খেয়াল আপনি আপনার ছেলের রাখেননি, তাই ওর খারাপ টাইম এসে গেছে। আর হয়তো আপনারও। দেখুন, আপনারা কিছু বলছেন না কেন? আর এই লালনের ব্যাপারে এত জিজ্ঞাসাবাদ করছেন কেন? আমার ছেলে ঠিক আছে তো? দেখুন, সেটা তো আমরাও জানি না, কিন্তু যখন ওকে পাবো না, আমরা যা জানতে চাই সব বলে দেবে। লালন কোন মালে ডেলিভারি করতে সোনভদ্র গেছে? বালির। অ্যাড্রেস আর ট্রাকের নাম্বারটা দিন। 1 মিনিট স্যার। ইউপি 26A 6090। গোরখপুর পুলিশ টিম সোনভদ্র থেকে কনফার্মেশন নিল। লালন পার্টিকে বালির ডেলিভারি তো দিয়েছিল, কিন্তু সেদিনই সে গোরখপুর ফিরে এসেছিল। শ্রীবাস্তব স্যার, এটা সেই ট্রাক, ইউপি 26A 6090। লালনের বাবা এই নাম্বারটাই তো বলেছিল। হ্যাঁ স্যার। এটা লালনের ট্রাক। মনে হচ্ছে ডেলিভারির পর ট্রাক এখানেই ছেড়ে গেছে। স্যার, খুব বাজেভাবে মেরেছে। লাশের মাথা বিশ্রীভাবে থেতলে দেওয়া হয়েছিল, তাই তাকে শনাক্ত করা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু লাশের পাশে পাওয়া জিনিসগুলি থেকে তাকে শনাক্ত করা সম্ভব হলো। স্যার, মালা লক্ষণ দুবে, গোরখপুর। আপনারা এই জিনিসগুলো চেনেন? কি বলছেন ইন্সপেক্টর? এগুলো আপনিও চেনেন? আমার বোন কোথায়? কি হয়েছে ওর সাথে? আপনাদের বডি আইডেন্টিফাই করতে হবে। না, মালা! মা
লাশকে শনাক্ত করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হলো। দুঃখের অন্ধকারে ডুবে থাকা দুবে পরিবার রেগে আগুন হয়ে গিয়েছিল। ওরা লালন যাদবের মাথা চাইছিল। ওরা তাকে ওদের মেয়ের খুনি বলছিল। কিন্তু পুলিশ তো পুলিশই অভিজ্ঞতা থেকে জানে যে অপরাধ জগতে দুয়ে দুয়ে চার কখনোই হয় না। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। এখন সত্যি বলুন। আমার ছেলে লালন ডেলিভারির পর থেকে একদম উধাও। আমার ওর সাথে ফোনে কোনো কথাবার্তা হয়নি। অ্যাকচুয়ালি ওর তো ফোনটাই বন্ধ আসছে। আমাদের আগে বলেননি কেন? আসলে হয়েছে কি, যখন আমি জানতে পারলাম দুবের মেয়ে গায়েব হয়েছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম লালন হয়তো ওকে নিয়ে পালিয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করে আর কি লাভ? আমার বোন তো আর ফিরে আসবে না, না? খুব প্রেম ভালোবাসার কথা বলছিল জানোয়ারটা। দুজনে পালিয়ে বিয়ে করতো, আমরা ক্ষমা করে দিতাম, দুজনকে মেনে নিতাম। কি নির্দয়ভাবে মেরেছে আমার মেয়েটাকে। গিয়ে খুঁজুন এই লালনকে আর এনকাউন্টার করে দিন ওর। ওর বান্ধবী জানো কি, তার নাম্বার পাওয়া যাবে? বালি ডেলিভারি করে টাকা পেয়েছিল। হ্যাঁ, 70,000 টাকা। আপনার মনে হয় আপনার ছেলে 70,000 টাকা আর দুবের মেয়ে মালাকে নিয়ে পালিয়েছিল? আমার ছেলে মালাকে কেন খুন করবে? ও তো ওর জন্য পাগল ছিল, পাগলের মতো ভালোবাসতো ওকে। আমার তো আমার লালনের জন্য এবার ভয় করছে। ও উধাও হওয়ার পর আপনি কাউকে পাঠিয়েছিলেন ওকে খুঁজতে? স্যার, আমার অ্যাসিস্ট্যান্ট অজিত যদি থাকতো তো তুড়ি মেরে ওকে নিয়ে আসতো। সেও ওর সাথে গেছিল। তারপর ওকে ছেড়ে ও ওর নিজের বাড়ির লখনৌ চলে গেছে। কত বছর কাজ করছে? 1 বছর। পুরো নাম? অজিত গৌর। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কিছু কথা আমাকে ও কখনো বলতো না। কি ধরনের কথা ও বলতো না? আপনি তো জানেন স্যার, ওর ফ্যামিলি আর লালন যাদবের ফ্যামিলির মধ্যে ঝামেলা ছিল। কিন্তু লালন আর মালার মধ্যে তো ভালোবাসা ছিল। ও কখনো কিচ্ছু বলতো না ওদের অ্যাফেয়ারের ব্যাপারে। শুধু আমরা বান্ধবীরা জানতাম যে ওরা দুজন লুকিয়ে লুকিয়ে কথা বলতো। তোমার বার্থডের দিন লালনকে নিয়ে কোনো আলোচনা হয়েছিল? হ্যাঁ স্যার, একবার হয়েছিল। স্যার, পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। তুমি বলছিলে লালনের কথা উঠেছিল, কখন উঠেছিল? যখন আমরা শপিং এ গিয়েছিলাম, মালা সেদিন অনেক কাপড় কিনছিল। এটা দেখ, দারুণ কালার না? খুব ভালো লাগছে। দাদা, এটা প্যাক করে দিন। এটা তো আমি নিচ্ছি। আর ওটা দেখান তো। মালা, তুই পাগল হয়ে গেছিস? হয়ে যায়নি, আগে থেকেই ছিলাম। তুই জানতিস না বুঝি? আরে এতগুলো কাপড়ের কত বেশি বিল হবে। ডার্লিং, একটা বড়লোক বয়ফ্রেন্ড থাকার কিছু লাভ আছে। আর লালনের কাছে টাকা হাতের ময়লা, বুঝেছিস? এতগুলো কাপড় বাড়িতে এক্সপ্লেন কি করে করবি? এবার আমি নিজের বাড়ি বানাবো, সেখানে না সবকিছু নতুন হবে, সবকিছু। হ্যাঁ চলি দাদা, ব্যাস শপিং হয়ে গেছে। 20 মিনিটে পৌঁছে যাব। স্যার, সেদিন শপিং মলে মালাকে লালন ফোন করেছিল, কিন্তু স্যার ওর ভাইয়ের ফোনের কোনো উল্লেখ নেই। এই মালা মেয়েটা খুব চালাক ছিল। আর স্যার, বডি ফ্যামিলিকে হ্যান্ডওভার করতে হবে। গলা টিপে খুন করা হয়েছে। গলায় আঙুল আর নখের দাগ ছিল। গলায় ওড়নারও ফাঁস ছিল। স্যার, এই লালনকে আমার সাইকো মনে হচ্ছে। আমার মনে হয় না এই কেসের পেছনে লালনের হাত আছে। স্যার, যদি লালনের হাত না থাকে তাহলে কে হতে পারে? লালনের বাবার অ্যাসিস্ট্যান্ট অজিত কর। ওর ঠিকুজি গোষ্ঠী বার করো। বুকে পাথর চেপে লক্ষণ দুবে তার একমাত্র যুবতী মেয়ের শেষকৃত্য সম্পন্ন করলেন। এই পরিবারের কাছে মালার মৃত্যু শোক সহ্য করা সম্ভব ছিল না। ওরা ওকে কনের সাজে দেখতে চেয়েছিলেন, আর এখানে চিতায় ওকে জ্বলতে দেখা তারা সহ্য করতে পারছিলেন না। হ্যালো, কে? অজিত, আমি গোরখপুর পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর শ্রীবাস্তব বলছি। নমস্কার সাহেব। কি হয়েছে সাহেব? তোমার সাথে কিছু কথা ছিল। কোথায় তুমি? থানা আসতে পারবে? না স্যার, আমি আজ একটা কাজে লখনৌ এসেছি স্যার, কিন্তু কাল আমি গোরখপুরে এসে সোজা থানায় চলে যাব স্যার। আচ্ছা,
কি হয়েছে স্যার? আসলে ব্যাপারটা খুব আর্জেন্ট, কাল পর্যন্ত ওয়েট করতে পারবো না, আজই কথা বলতে হবে। কি? ধরে নাকি চল চল, কি হয়েছে স্যার? অজিতের মোবাইল নাম্বার আর ইনস্ট্রুমেন্ট ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে যে সে লখনৌতে নয়, বরং গোরখপুরেই ছিল। পুলিশ এই খবরটাও জানতে পারে যে অজিতের এর আগেও ক্রিমিনাল রেকর্ড ছিল। 3rd ডিগ্রি দেবার পর অজিত মুখ খুলল আর এই কেসের সত্য সামনে এলো। স্যার বলছি স্যার, সেদিন আমি লালন আর মালাকে সোনভদ্র নিয়ে গেছিলাম স্যার। ওদের দুজনের ওখান থেকে মুম্বাই যাওয়ার কথা ছিল স্যার। মালা কোথায় আমরা জানি, তুই বল লালন কোথায়? স্যার ও গোরখপুরে আছে স্যার। গোরখপুরের কোথায় আছে? হ্যাঁ স্যার কালী বস্তির পিছনে একটা গুদামে স্যার। কে? আমি অজিত। আসছি। পালাবার চেষ্টা করলে তুই আর পালাবার অবস্থায় থাকবি না। মালাকে তুই মেরেছিস? তাহলে কে মেরেছে? কেউ মানেনি। অ্যাক্সিডেন্ট তো এটা হতে পারে না, গলা টিপে খুন করা হয়েছে ওকে। ওর গলায় আঙুলের দাগ আছে। শ্রীবাস্তব স্যার। দরজা খুলে দেখো ওখানে কি আছে। স্যার। স্যার দরজা ভিতর থেকে বন্ধ। কে আছে ভেতরে? লালন ভেতরে কে আছে? গোরখপুর পুলিশ মালাকে জীবন্ত উদ্ধার করে। তাহলে ওই লাশটা কার ছিল যার অন্তিম সংস্কার মালার পরিবার করেছিল? মালার কাপড় ওই লাশটাই কিভাবে গেল? ওই লাশের পিছনে কি রহস্য ছিল? যখন স্বীকারোক্তি এলো সবাই অবাক হয়ে গেল। আমাদের ভালোবাসাকে এই তিনজনের কেউ সাপোর্ট করেনি। তাই আমরা একে অপরকে সাপোর্ট দিলাম। 3 মাস আগে আমরা বিয়ে করি। হয়ে গেছে বিয়ে? কোথায় হলো? এখনো তো আলাদা আলাদা থাকতে হবে, চোরেদের মতো দেখা করতে হবে। মুম্বাই চল, এক্ষুনি যাই। না না, ওরা ওখানেও পৌঁছে যাবে। মুম্বাইতে কে আমাদের খুঁজে পাবে? তাও তো আমাদের ভয় ভয় থাকতে হবে। তাহলে কি করা যায়? আমার মাথায় একটা প্ল্যান আছে। তোমার প্ল্যানটা কি ছিল মালা? ওই প্ল্যানটা আমি অজিতকে বলেছিলাম। প্ল্যানটা কি ছিল? হয়ে তো যাবে, কিন্তু টাকা লাগবে। কত? 25-30। 35। ঠিক আছে 40 দেব, কাজ হওয়া চাই। মালা জানে সব, ওরই প্ল্যান এটা। এই রে সাবধানে থেকো বাবু, খুব শিয়ানা মহিলা। তোর তাতে কি রে, নিজের চরকে তেল দে। এনে 10,000 অ্যাডভান্স। বাবা বাবলু, একটু বাইরে গিয়ে খেলো। পরে খেলবো। শাবাশ। দাদা, এটা কোনো উল্টোপাল্টা কাজ না তো? আরে তুই আমাকে যা তা মনে করিস নাকি বলতো? দাদা গোরখপুরের খুব বড় শেঠ। আরে ওনার একটা ছোট মেয়ে আছে, তার দেখাশোনা করতে হবে তোকে। ওনার স্ত্রী অসুস্থই থাকে, আর উনি তো এটাও বলেছেন যে ওনার যদি তোর কাজ পছন্দ হয়ে যায় না, তাহলে তোর বাবলুর সব দায়িত্ব উনি নেবেন।
সত্যি? তা নয় তো কি, আরে এর থেকে ভালো সুযোগ তুই আর পাবি না। আর তুই তো জানিস যে এক যুবতী বিধবাকে সারা পৃথিবী ছিঁড়ে খাওয়ার জন্য তৈরিই থাকে। ব্যাস, তুই আর ভাবিস না, তুই তৈরি হয়ে থাক। আমি বাবলুকে মাসির কাছে পাঠিয়ে দেব। একদম। আর তুই শেঠ আর ওর বউকে 1 সপ্তাহের মধ্যে খুশি করে দে, তারপর আমরা তোর বাবলুকে ওখানে সঙ্গে করে নিয়ে যাব। আমার তো এসব স্বপ্ন মনে হচ্ছে। তুমি না আমার খুব বড় একটা উপকার করলে দাদা। চন্দার স্বামী একজন ট্রাক ড্রাইভার ছিল, আমাদের বন্ধুত্ব ছিল, কিন্তু সে এক অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মারা যাবার পর চন্দা আর ওর ছেলে বাবলুকে কেউ পাত্তাও দিত না। ও যদি হঠাৎ করে উধাও হয়েও যেত তাহলে কারোর কিচ্ছু এসে যেত না। হাইট আর বডি একদম মালার সাথে ম্যাচ করতো। আমরা 15 তারিখের প্ল্যান করলাম। আমাকে ডেলিভারি দিতে সোনভদ্র যাওয়ার ছিল। সেদিনই মালার বান্ধবীর জন্মদিনও ছিল। কিন্তু বাবা আর দাদা আমাকে কোথাও একা যেতে দিত না, তাই আমি একটা প্ল্যান বানালাম। হ্যালো, হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েছো? ব্যাস 1 মিনিটে পৌঁছচ্ছি। ওকে। খাবার পর জানকী আর আমি শপিং করতে যাচ্ছি। আঙ্কেল ওখান থেকেই ড্রপ করে দেবেন, তোমার পিক আপ করতে আসার দরকার নেই। হ্যাঁ চলি দাদা, ব্যাস শপিং হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। শোনো, আমি ট্রাক নিয়ে হাইওয়ের প্রথম ধাবায় থাকবো, ঠিক আছে? তুমি ওখানে চলে এসো। হ্যাঁ দাদা চল। কিছুদিন আগেই লালন আমাকে টাকা দিয়েছিল শপিং করার জন্য। আমি মুম্বাইতে একটা নতুন জীবন শুরু করার জন্য অনেক নতুন কাপড় কিনে নিয়েছিলাম, আর আমার বেস্ট ফ্রেন্ডকেও শেষবারের জন্য বিদায় জানালাম। আমি চন্দাকে আগেই আমার বাড়িতে এনে রেখেছিলাম, তারপর ওকে নিয়ে আমি হাইওয়েতে পৌঁছই। আমরা এখানে কেন দাঁড়িয়ে দাদা? ওই আমার একজন বন্ধু আর তার স্ত্রী আসছে, ওরা সোনভদ্র যাচ্ছে, তাই আমরাও ওদের সঙ্গে যাব। কিন্তু শেঠের সাথে তো আমরা গোরখপুরে দেখা করব। হ্যাঁ, আজ উনি সোনভদ্র গেছেন, তাই উনি ওখানেই ডেকেছেন। ভালো কথা। শেঠ শুধু আমাকে কাজটা দিয়ে দিন, মন দিয়ে কাজ করব। তারপর তুমি বাবলুকে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ একদম। নে, গাড়িও এসে গেছে। সোনভদ্রের কাছে রাস্তার ধারে আমি ট্রাকটাকে দাঁড় করাই। গাড়ি খারাপ হওয়ার বাহানায় আমরা চন্দাকে ট্রাক থেকে নামালাম। আমি ট্রাকেই আমার কাপড় বদলে নিয়েছিলাম। সমাজ মানে এই 3 জন। এনারা ভেবেছিলেন আমি মরে গেছি, আমি স্বাধীন হয়ে যেতাম, মুম্বাইতে লালনের সাথে আমার সংসার করতাম, শান্তিতে থাকতাম। ইন্সপেক্টর সাহেব, আমার তো ধারণা ছিল না যে আমার মেয়ে এত মারাত্মক হতে পারে, এমন ভয়ানক
ভয়ানক প্ল্যান বানাতে পারে। নিশ্চয়ই আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। না না না, ফাঁসানো হচ্ছে না। তুমি ফাঁসিয়েছিলে পাপা, আর মা তুমিও, আর দাদা তুমিও। আমি যেন একটা খাঁচার কোনো পাখি। ভালোবেসেছিলাম আমি, মুখে চুনকালি মেখে আসিনি, কিন্তু আমার সাথে এমন ব্যবহার করলো যেন আমি না জানি কি পাপ করেছি। কিন্তু তোরা বিয়ে করেছিলি, সেটা বলতে পারতিস, আমরা ক্ষমা করে দিতাম। উচ্ছনে গেছে তোমার ক্ষমা। তোমাদের ক্ষমা আমার চাই না, বুঝেছো? আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। যতদিন বাঁচবো ততদিন ক্ষমা করব না। আর এই সর্বনাশের জন্য যতটা আমি দায়ী, ততটা তোমরাও। আমি তোমাদের তিনজনের মুখ দেখতে চাই না, বুঝেছো তোমরা? ইন্সপেক্টর, ওদের বলুন এখান থেকে চলে যেতে এখান থেকে। মালা প্ল্যান করেছিল নিজের সাথে মেলে এমন মেয়েকে খুন করিয়ে ও সারা জীবন লালনের সঙ্গে শান্তিতে থাকতে পারবে, কিন্তু ও ধরা পড়ে যায়। মালা, লালন আর অজিত তিনজনের উপরেই খুনের মামলা শুরু হতে চলেছে। আর ওদিকে একটা অবুঝ শিশু, যা সারা জীবন অনাথ হয়ে থাকার শাস্তি হয়ে গেছে। মা কখন আসবে? এই নাও তোমার টার্ন, তুমি খেলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটা খুব ভালো জায়গায়, সেখানে তোমার মতো অনেক ছোট ছোট বাচ্চা আছে। তারপর মা এসে আমায় নিয়ে যাবে তো? হ্যাঁ। মালা আর লালন নিজেদের প্রেম কাহিনী অনেক রক্ত দিয়ে লিখেছিল। নিজেদের ছোট সংসার গড়তে গিয়ে একটা বাচ্চাকে অনাথ করে দিল, একজন মহিলাকে নির্দয় আর নিষ্ঠুরভাবে হত্যা করল। যদি মালার বাবা মা ওর ভালোবাসা আর জেদের সংকেতটা একবার বুঝতেন, অন্যায় করার আগেই ওনারা ওকে কয়েদে ভরে আসামি বানিয়ে দিয়েছিলেন। ও স্বাধীনতা আর অহংবোধকে পিষে দিলেন, ফলে অপরাধ হওয়ারই ছিল। আবার দেখা হবে, নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।